ফিডার এই ওয়ার্ডটা যেমন জিজ্ঞাসা করে স্টুডেন্টদেরকে, তুমি সাবস্টেশন বলতে কি বুঝো, এই কোশ্চেনটাও খুব জেনারেল জিজ্ঞাসা করে যে সাবস্টেশন বলতে তুমি কি বুঝো। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ, জি ম্যাম। থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। সাবস্টেশন বলতে তোমরা কি বুঝো? তো আমাদের পাওয়ার সিস্টেমের ডিস্ট্রিবিউশন সাইডে খুব বড় একটা পার্ট হচ্ছে সাবস্টেশন। তুমি আমার বাসা বাড়ি পর্যন্ত আগে কোথাও না কোথাও একটা ফুল সেট আপ, যেখানে সব ধরনের ব্রেকার থাকবে, কে কখন অন হবে, কোনো ফল্ট কে বন্ধ হয়ে যাবে। হুম এই জিনিসগুলো তোমার কিন্তু মানে কন্টিনিউয়াস মনিটরিং, বা কোথাও ঝামেলা হইলো কিনা, তাহলে কাকে বন্ধ করো, হলে একটা শর্ট সার্কিট হয়েছে, তাহলে হলের ফিডারটা কোন জায়গা থেকে বন্ধ হবে। হ্যাঁ, আমাদের বিল্ডিং একটা ঝামেলা হয়েছে, তাহলে কোথায় ফিডার, এই জিনিসগুলোতে একটা জায়গায় থাকা লাগবে। ওই জায়গাটাকেই আসলে সাবস্টেশন বলা হয়। তা আমরা একটু যদি ডিরেক্ট 25.1 সাবস্টেশনের ডেফিনেশনে চলে যাই, দেখো বলছে দ্য অ্যাসেম্বলি অফ অ্যাপারেটাস। অ্যাপারেটাস মানে কি জিনিসপত্র, তাহলে দ্য অ্যাসেম্বলি অফ অ্যাপারেটাস ইউজ টু চেঞ্জ সাম ক্যারেক্টারিস্টিক্স। ভোল্টেজ হইতে পারে, কোথাও এসি থেকে ডিসি করার দরকার পড়তে পারে, কোথাও ফ্রিকোয়েন্সি, আর সবচেয়ে বেশি যেটা করা হয় পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ওই প্যানেলটা বসানোই থাকে সাবস্টেশনে। যে এত দূর থেকে আসছে, পাওয়ার ফ্যাক্টর কমে গেছে, সাবস্টেশনে একটা পিএফআই প্যানেলের মাধ্যমে আবার ওই ইয়াটাকে বাড়াই দেওয়া হয়। আমরা কালকে যখন ডিসি ডিস্ট্রিবিউশন ম্যাপ করছি, আমরা দেখছি যে 230 দিয়ে শুরু হয়েছে, আস্তে আস্তে 228 হয়ে গেছে, বা 225 হয়ে গেছে। তাহলে আমার যদি কোনো লোড 25-এ না, তাকে আবার এই 5 বাড়ানোর কাজটা, এই কাজটা যেখানে করা হয়, এই টাইপের কাজ যেখানে করা হয়, সেটাই হচ্ছে সাবস্টেশন। যে কোনো পাওয়ার ডিস্ট্রিবিউশনে যাওয়ার আগে যেই জায়গায় এসে একসাথে হয়, সেই জায়গাটাকে বলা হয় আসলে সাবস্টেশন। তো দেখো এখানে আছে দ্য অ্যাসেম্বলি অফ অ্যাপারেটাস। অ্যাসেম্বলি বলতে কি বোঝাচ্ছে? মিলিত সব, মানে পাওয়ার সিস্টেম চালাইতে গেলে মোটামুটি যা লাগবে, ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, এগুলো যে জায়গায় থাকে তাকেই বলা হয় তোমার সাবস্টেশন। তো সাবস্টেশনে দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, সাবস্টেশন রিলেটেড কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, 4টা পয়েন্ট এখানে লেখা আছে। লোকেটেড প্রপার সাইট, ঠিক আছে কিনা? লোকেটেড সাইট, লোড এক জায়গায়, মানে তুমি যে জায়গায় পাওয়ার দিবা সেটা এক জায়গায়, তার থেকে অনেক দূরে তুমি সাবস্টেশন বসাইছো, তাইলে কি হবে? লাইনের লস অনেক বেড়ে যাবে। তো কাছাকাছি জায়গার ভিতরে কিন্তু এটা বসাইতে হবে, ঠিক আছে? তো বলছে ইট শুড প্রোভাইড সেফ এন্ড রিলায়েবল। যেহেতু বললাম যে কোথাও একটা প্রবলেম হয়েছে, সাবস্টেশনেই ওই সার্কিট ব্রেকার অফ করতে হবে, তাহলে ওই জায়গাটা কিন্তু কি করতে হবে? রেগুলারলি মেনটেন্স করতে হবে, যে ওই জায়গাটা সার্কিট ব্রেকার ঠিক আছে কিনা, পিএফআই প্যানেলটা ঠিক মতো কাজ করতেছে কিনা, ট্রান্সফরমারে কোনো সমস্যা আছে কিনা, এটা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং এ রাখতে হবে, ঠিক আছে? আর যেটা বললো ইজি অপারেটেড মিটিং, সত্যি কথা বলতে সাবস্টেশন এমন একটা জায়গা যে সারাদিন অপারেট করতেছে, সারাদিন ট্রান্সফরমার কাজ করতেছে, সারাদিন পিএফআই প্যানেল কাজ করতেছে, এই জন্য ইজিলি যাতে অপারেট করা যায়, ইজিলি যাতে মেনটেন করা যায় সেটা দেখতে হবে। আর যেটা বলে যে ক্যাপিটাল কস্ট, হুম তো ক্যাপিটাল কস্ট আসলে সব সাবস্টেশনের যে কম হবে এমন না, বাসাবাড়ির নিচেও ট্রান্সফরমার বসানো থাকে, তো বলতে তুলনামূলক কস্ট যাতে কম হয়। তা আমরা এখান থেকে একটু 25.1 থেকে সাবস্টেশনের ডেফিনেশনটা দেখবো, সাবস্টেশন রিলেটেড ইম্পর্টেন্ট পয়েন্ট কি কি সেটা একটু দেখবো, কিন্তু ইম্পর্টেন্টলি দেখবো হচ্ছে সাবস্টেশনের ডেফিনেশনটা। হ্যাঁ, কারণ এই ডেফিনেশনটা প্রচুর জায়গায় জিজ্ঞাসা করে। সাবস্টেশন কি? যেখানে অনেক ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে, যাতে ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, এসি ডিসি লেভেল বা এগুলাকে চেঞ্জ করা যায়, এগুলাকে ইচ্ছা মতো আমার দরকার মতো আমি যেটা চেঞ্জ করতে পারি। এরপরে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট দিয়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন, কত ধরনের সাবস্টেশন হয়। ক্লাসিফিকেশন, কত ধরনের সাবস্টেশন হয়। তো কত ধরনের সাবস্টেশন হয় তাকে মেইনলি দুইটা ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সার্ভিস, কি টাইপের সার্ভিস দেয় তার উপরে, আর একটা হচ্ছে কনস্ট্রাকশন, কিভাবে বানানো হয়েছে তার উপরে, ঠিক আছে? তো ওই সার্ভিসের ভিতরে আবার কয়েকটা ভাগ আছে, কিন্তু যে কেমন সার্ভিস দেয় সেই হিসেবে নাম আছে। হুম কিন্তু বেসিক মানে যদি আমি বলি যে মেইনলি কয়টা ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় সার্ভিস রিকোয়ারমেন্ট, আর একটাকে বলা হয় কনস্ট্রাকশনাল ফিচার, মানে কিভাবে বানানো হয়েছে তার উপরে। তা আমরা একটু দেখি যে সার্ভিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কি সার্ভিস দেয় তার উপর ভিত্তি করে সাবস্টেশনকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে ট্রান্সফরমার সাবস্টেশন। সাবস্টেশনের কাজই হচ্ছে, মেইন কাজই হচ্ছে কোথাও 33 থেকে 11 কেবি বানাইতে হবে, কোথাও 11 কেবি থেকে 440, মানে ভোল্টেজে চেঞ্জ করতে হবে, পাওয়ারকে নিতে হবে এবং ভোল্টেজকে কি করতে হবে, একটা ভোল্টেজ থেকে সাম ভোল্টেজ থেকে আবার আরেকটা ভোল্টেজে কনভার্ট করতে হবে। তো মোস্ট অফ দ্য সাবস্টেশনই আসলে ট্রান্সফরমার সাবস্টেশন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি,
একটু, হ্যাঁ, 1 মিনিট, সরি আমি সরি, কথা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা। একটু রেসপন্স কইরো, নাইলে আমি আবার মানে আমি তো মানে স্লাইডে আছি, আমি বুঝবো না যে আমি লাইনে আছি নাকি ডিসকানেক্ট হয়ে গেছি। আচ্ছা, এখানে দেখতেছো যে অ্যাকর্ডিং টু সার্ভিস, সার্ভিসের উপর ভিত্তি করে অনেকগুলা ভাগ আছে। আচ্ছা, ভাগ থাকা মানে কিন্তু এই মোটেই এই না যে একটা সাবস্টেশন ট্রান্সফরমার হইলে সে আবার সুইচিং হইতে পারবে না। এর মানে কিন্তু এরকম ২টা ৪টা কাজ মিলেও একটা সাবস্টেশন। মানে একই সাবস্টেশনে ভোল্টেজও আপ ডাউন করা হয়, সুইচিং ও করা হয়, পাওয়ার ফ্যাক্টরও করা হয়। আবার কিছু সাবস্টেশন আছে শুধু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা হয়। কিছু সাবস্টেশন আছে যেমন সোলারের যেসব সাবস্টেশন, হ্যাঁ, এসি থেকে ডিসি করা, আবার ডিসি থেকে এসি করার ব্যাপার-স্যাপার চলে আসে। মেট্রো রেলের যে সাবস্টেশন, আমাদের তো মেইন পাওয়ার এসি, তাহলে এসি থেকে সেখানে ডিসি করার দরকার পড়ে। তাহলে এরকমও কিছু কাজ আছে। কিন্তু এর মানে এই না যে একটা নামের হইছে মানে শুধু ওই টাইপেরই হবে। একটা সাবস্টেশনে অনেক ধরনের কাজ হয়ে থাকে, না হয়ই। একটা জায়গায় অনেক ধরনের কাজ হয়। তাহলে একটু দেখি যে কি, কি হয়। তাহলে ১ম টা যেটা বললাম যে ট্রান্সফরমার সাবস্টেশন। তো মোস্ট অফ দা সব সাবস্টেশনই মোটামুটি ট্রান্সফরমার সাবস্টেশন। কারণ কোন না কোন ভোল্টেজ লেভেল কি করা হয়? চেঞ্জ করা হয়। হয় 33 থেকে 11 কেভি বানানো হয়, নাইলে 11 কেভি থেকে 440 বানানো হয়। মানে কোন না কোন ভোল্টেজে চেঞ্জ করা হয়। তাহলে তাদের যেখানে ভোল্টেজে চেঞ্জ করা হয়, তাদেরকে বলা হয় ট্রান্সফরমার সাবস্টেশন। সেখানে একটা ট্রান্সফরমার থাকবেই। আচ্ছা, পরেরটা হচ্ছে সুইচিং সাবস্টেশন। সুইচিং সাবস্টেশনে মানে জেনারেলি যে শুধু শুধু সুইচিং সাবস্টেশন, সেখানে ভোল্টেজের চেঞ্জ হয় না। কিন্তু সুইচিং কেমন হয়? এই সুইচিং বলতে কি বুঝাচ্ছে? মনে করো আমাদের এখানে একটা পাওয়ার আসতেছে, কিন্তু আমি দেখলাম যে এই পরিমাণ পাওয়ার আসতেছে, একসাথে হল আর ট্রিপলি বিল্ডিং চালু রাখা সম্ভব না। তাহলে আমাকে যে এখন হল অফ রাখতে হবে, ট্রিপলি বিল্ডিং কে চালু রাখতে হবে, বা কিছু সময় জন্য ট্রিপলি বিল্ডিং এর এই লোড বন্ধ করে হলের এই লোড চালু রাখতে হবে। এই যে কাকে কাকে অন রাখবো, কাকে কাকে অফ রাখবো, এই সুইচিং অপারেশনটাও কি করা হয়? সাবস্টেশনেই করা হয়। যে আমার কাছে এখন এত পাওয়ার অ্যাভেলেবল আছে, তাইলে হয়তো আমি হলের এই ফিডারকে অফ রাখবো, বা ট্রিপলি বিল্ডিং এর ওই ফিডারকে অফ রাখবো। এই সুইচিং যেখানে করা হয় তাকে বলা হয় সুইচিং সাবস্টেশন। আচ্ছা, এরপরে যেটা বললাম পাওয়ার ফ্যাক্টর। মোস্ট অফ দা সাবস্টেশনে যেমন ভোল্টেজ আপ ডাউন করা হয়, তেমন মোস্ট অফ দা সাবস্টেশনে তোমার পাওয়ার ফ্যাক্টর, দূর থেকে পাওয়ার আসছে, তার পাওয়ার ফ্যাক্টর কি হয়ে গেছে, এল এর কারণে, সি এর কারণে কিছুটা কমে গেছে, আবার সেই সাবস্টেশনে এসে সেই পাওয়ার ফ্যাক্টরকে পিএসআই প্যানেল, আমরা যেটা যে ক্যাপাসিটি ব্যাংক লাগাই, সেটাকে কি করা হয়, আবার পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করা হয়। যেই সাবস্টেশনে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করা হয় তার নাম হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন সাবস্টেশন। বারবার বলতেছি, এগুলা যেহেতু জেনারেল ভাই বা জিজ্ঞাসা কোনো আনসার দাও। পাওয়ার ফ্যাক্টর সাবস্টেশন কিন্তু ট্রান্সফরমার সাবস্টেশনও, এখানে ভোল্টেজও আপ ডাউন করা হয় আর পাওয়ার ফ্যাক্টরও বাড়ানো হয়। তাহলে ওটাকে ট্রান্সফরমার সাবস্টেশনও বলা যাবে, পাওয়ার ফ্যাক্টর কারেকশন সাবস্টেশনও বলা যাবে। আচ্ছা, খুব কিছু সাবস্টেশন আছে যেখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা হয়। কেমন হইতে পারে? মনে করো উইন্ড পাওয়ার, কোন জায়গায় বায়ু বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, তাহলে কি যে বাতাসের ফ্রিকোয়েন্সি কন্টিনিউয়াস চেঞ্জ, তাহলে সেই হিসেবে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হইতে পারে। তাহলে উইন্ড টারবাইন দিয়ে যদি কোথাও পাওয়ার নেওয়া হয়, তাহলে সেই জায়গায় সেই সাবস্টেশনটা বসানো, সেখানে অনেক সময় ফ্রিকোয়েন্সি চেঞ্জের দরকার পড়ে। সেইম হচ্ছে তোমার সোলারের ক্ষেত্রে। সোলারের ক্ষেত্রে পাওয়ার থাকে ডিসি, যার কোনো ফ্রিকোয়েন্সি নাই, আর বানাইতে হবে এসি, যার একটা ফ্রিকোয়েন্সি আছে। তাহলে ওখানে কিন্তু ডিসি থেকে এসি বানাবার সময় ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হয়। তাহলে সোলারের জন্য, উইন্ডের জন্য যে টাইপের সাবস্টেশন ব্যবহার করা হয়, তাদেরকে বলা হয় তোমার ফ্রিকোয়েন্সি চেঞ্জার। এছাড়াও ফ্যাক্টরিতে তোমার মনে করো মোটর চালাইতে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সির দরকার পড়ে, সেই জায়গায় ওরা ওদের মতো করে সাপ্লাই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার জন্য যে সাবস্টেশন, সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি চেঞ্জ সাবস্টেশন। লাস্টটা হচ্ছে কনভার্টিং সাবস্টেশন, যেটা বললাম যে মেট্রো রেলের যে সাবস্টেশন, তাকে তো তুমি ভাবে চালাইতে হবে। এখন আমাদের পুরো সিস্টেম তো এসি, তাহলে সেইখানে যে সাবস্টেশনটা বসানো হয়েছে সে এসি পাওয়ারকে ডিসি পাওয়ারে কনভার্ট করতেছে, এই জন্য তার নাম হচ্ছে কনভার্টিং সাবস্টেশন। ঠিক আছে? আর যেটাকে মানে খুব ইম্পর্টেন্ট আকারে দেখা হয় সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশন। ইন্ডাস্ট্রি গুলার একটা অন্যরকম, মানে প্রত্যেক ইন্ডাস্ট্রির নিজস্ব সাবস্টেশন থাকে। কেন? কারণ তাদের এত ইকুইপমেন্ট থাকে, কোন একটা ইকুইপমেন্ট হয়তো শুধু 33 কেবিতে চলে, কোন একটা ইকুইপমেন্ট হয়তো 11 কেবিতে চলে, কোন একটা ইকুইপমেন্ট চালাইতে হলে এত ফ্রিকোয়েন্সি পাঠাতে হবে। তো ওরা ওদের যা যা লাগবে সেই কনসার্ন অনুসারে নিজেদের একটা ইন্ডিভিজুয়াল, এই যে লিখছে ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রিয়াল কনসার্ন, ওই ইন্ডাস্ট্রি চালাইতে কত ভোল্টেজ লাগবে, কত কি লাগবে, এর উপর ভিত্তি করে ওরা নিজেদের মতো করে সাবস্টেশন বানায় নেয়। তখন তাদেরকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশন।
তাহলে এই যে 6টা আমরা পড়লাম, এরা হচ্ছে কি সার্ভিস দেয় তার উপরে ভিত্তি করে সাবস্টেশনকে ভাগ করা হয়েছে। হ্যাঁ, কি সার্ভিস দেয়। আচ্ছা, আর যেটা বললাম যে কনস্ট্রাকশন কিভাবে বানানো হয়েছে তার উপর ভিত্তি করে তোমার সাবস্টেশনের নামকরণ হয়। হ্যাঁ, যেমন এখানে আছে ইনডোর সাবস্টেশন, আউটডোর সাবস্টেশন, আন্ডারগ্রাউন্ড। আচ্ছা, যেটা বললাম যে ইনডোর সাবস্টেশন ট্রান্সফরমার সাবস্টেশন কাজের উপর ভিত্তি করে তাদের নামকরণ করা হয়। আবার ওই কাজের উপর ভিত্তি এবং কোথায় আছে সেই হিসাবেও তোমার মনে করো একটা সাবস্টেশন যেখানে ভোল্টেজ চেঞ্জ করা হয় তাকে আমি বলতে পারি ইনডোর ট্রান্সফরমার সাবস্টেশন। কারণ ওখানে ইনডোরের ভিতরে রাখানো আছে এবং সাবস্টেশন। ইনডোর মানে কোনটা? এই যে আমাদের লেকের সাবস্টেশনটা। এটাকে কিছুটা ইনডোর বলা যায়। যদিও এটা ট্রান্সফরমার বাইরে একদম ওভাবে আসলে ইনডোর বলা যায় না। ইনডোরের সবচেয়ে ভালো উদাহরণ হইতে পারে এখন যে ফ্ল্যাট বাড়িগুলো আছে ২০ তালা, ২৫ তালা, ৩০ তালা। তো ওদের নিজস্ব জেনারেটর থাকে, নিজস্ব ট্রান্সফরমার থাকে, নিজস্ব সুইচিং থাকে। ওরা কি করে একতলায় নিচের তলার ফ্লোরটাতে আলাদাভাবে ট্রান্সফরমার বসানো থাকে। তাহলে এগুলোকে বলা হয় তোমার ইনডোর সাবস্টেশন। তো ইনডোর সাবস্টেশনে দেখা যায় যে ভোল্টেজ লেভেলে যেখানে লিখছে আপ টু 11 কেভি। হ্যাঁ, 11 কেবির বেশি হইলে আসলে দেখা যায় যে ওটাকে ইনডোর সাবস্টেশন বলা যায় না। মানে বানানো যায় না। 11 কেবির বেশি হয়ে গেলে দেখা যায় যে ইনডোর সাবস্টেশনের যতটুকু সাইজ বা এটা হয় সেটা একটা রুমের ভিতরে রাখা যায় না। হুম? তো বলছে যে মোটামুটি 66 বা 11 কেবি হচ্ছে মানে সবচেয়ে জেনারেল আরকি। 11 কেবির জন্য যেসব সাবস্টেশন যেটা বললাম বাসাবাড়ির সাবস্টেশন। আর আউটডোর আমরা চোখে যা দেখি সবই আসলে আউটডোর। এই আমাদেরটা বলো আর তোমার মনে করো যারা উত্তরা তারা ডিপিডিসির সাবস্টেশন দেখে, যারা ধানমন্ডির দিকে থাকে তারা হাতিরপুলের সাবস্টেশন আছে। সব জায়গায় তো আছে ওপেন। হ্যাঁ? একদম ওপেন ট্রান্সফরমার, ওপেন সুইচ গিয়ার বাইরের থেকে তাকাইলে দেখা যায় বড়, বড় টাওয়ারের গায়ে লাইটিনিং এর স্টার লাগানো সব লাগানো। তাহলে মোস্ট অফ দা সাবস্টেশনই আসলে তোমার আউটডোর সাবস্টেশন। সাবস্টেশনটা আউটডোর সাবস্টেশন এখানে কন্ডাক্টরের মাঝখানে ব্রেকারের মাঝখানে, নিচের মাঝখানে অনেক গ্যাপ রাখতে হয়। সেজন্য সেটা হচ্ছে আউটডোর সাবস্টেশন। আচ্ছা, ইনডোর সাবস্টেশনই আবার আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন হয়। যেটা বললাম যে সব ইকুইপমেন্ট মাটির নিচে। মানে একদম নিচে ফ্লোর করে আলাদা। তো আল্লাহবাদে যখন চাকরি-বাকরি করি তখন দেখবা বড়, বড় ফ্যাক্টরি গুলাতে ওরা করে কি যেহেতু অনেক ওয়্যারিং এভাবে ওপেন রাখলে ফ্যাক্টরিতে এত লোক হ্যাঁ, গায়ে লেগে পায়ে লেগে নষ্ট হইতে পারে। এইজন্য ওরা করে কি প্যানেল বক্সের যত লাইন আছে সব নিচে একটা এক্সট্রা ফলস লেয়ার করে তার নিচে রাখে। হুম? আর এরকম উম আ এই বয়সে দেখা বাট আল্লাহ বাঁচায় যখন ফ্যাক্টরিতে চাকরি করবা তখন দেখবা যে ওদের প্যানেল কিছু একটা অ্যা স্পেস করে হ্যাঁ? যেখানে এই যে থিকলি পপুলেটেড এরিয়া যেখানে মনে করো ফ্যাক্টরি অনেক লোক হাঁটা যাওয়া করবে, হ্যাঁ? অনেক ইয়া করবে, ঠিক আছে? তো সেটা কি করা হয় মাটির নিচে আলাদাভাবে একটা স্ট্রাকচার নিচে তোমার রাখা হয়। ঠিক আছে? এটাকে বলা হয় তোমার আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন। হ্যাঁ? তো আন্ডারগ্রাউন্ড সাবস্টেশনকে কিন্তু ইনডোর সাবস্টেশন ও বলা যেতে পারে। যে এটা ভিতরে। আর লাস্ট যেটা দেখো পোল মাউন্টেড। আমি মনে হয় কালকের ক্লাসে বা কোনো একটা ক্লাসে বলছিলাম এই যে থেকে বের হইলেই একটা পোলের গায়ে একটা ট্রান্সফরমার বসানো আছে, গ্লুকোজ রিলে আছে, কোনো সমস্যা হলে ওই রিলে বন্ধ হয়ে যাবে। এই যে এইটুকু স্ট্রাকচার এটাই কিন্তু একটা পোল মাউন্টেড সাবস্টেশন। ওই যে বললাম ট্রান্সফরমার যেহেতু লাগানো আছে তাহলে 11 কেভি কে 440 করতেছে। রিলে যেহেতু লাগানো আছে কোনো সমস্যা হলে রিলে ট্রিপ করতেছে। তার মানে সুইচিং ও করা যাবে, ট্রান্সফরমারও ইউজ করা যাবে। এই পোলের গায়ে যে লাগানো থাকে ঠিক আছে কি? এই যে লিখছে দেখো ইলেকট্রিক্যাল পাওয়ার ইজ অলমোস্ট ডিস্ট্রিবিউটেড ইন লোকালাইজড থ্রু সাব সাবস্টেশন। এই যে এলাকার ভিতরে ভিতরে যে ডিস্ট্রিবিউশন গুলা ২ হাত ৪ হাত হাঁটতে হাঁটতেই আমরা দেখি না পোলের গায়ে ট্রান্সফরমার লাগানো আছে। এদেরকেই বলা হয় পোল মাউন্টেড সাবস্টেশন। ঠিক আছে? একটু দেখো এতটুকুর ভিতরে কোশ্চেন আছে কিনা। এটা কিন্তু আমরা এই যে ভাগটা পড়লাম এটা আসলে আমাদের এই সিলেবাসের একটা ইম্পোর্টেন্ট পার্ট যে সাবস্টেশন কি এবং কত ধরনের সাবস্টেশন হয়। ঠিক আছে? এর থেকে আসলে খুব বেশি জিনিস আমরা আজকে দেখব না। একটু দেখো যে সাবস্টেশন কি আর কত ধরনের সাবস্টেশন করা হয়। ঠিক আছে? এটা একটু দেখবা ভালো মতো যে সার্ভিসের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হইছে। আর তোমার এই যে কনস্ট্রাকশন এর উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হইছে। তো এখানে একটা কম্পারিজন আকারে দেওয়া হইছে যে আউটডোর আর ইনডোর এর ভিতরে কার। তো এটা আসলে না পড়লেও আমরা বুঝবো যে আউটডোরে তোমার জায়গা লাগবে বেশি, ইনডোরে লাগবে কম। হ্যাঁ? টাইম অফ ইরেকশন তোমার বসাইতে সময় লাগবে বেশি, ইনডোরে লাগবে কম। ঠিক আছে কিনা? ফিউচার এক্সটেনশন সহজে আউটডোরে তুমি ফিউচারে আরো ট্রান্সফরমার বসাইতে পারবা, আরো কিছু বসাইতে পারবা। বাট দেখা যাবে যে ইনডোরে কম। তো এই কম্পারিজন ৪ টা মার্ক করে রাখো 25.3 এটা একটু দেখবা। ঠিক আছে? আমরা এখন জাস্ট যেটা দেখে একটু শেষ করব
ডায়াগ্রামটাকে একটু 25.1, হ্যাঁ একটু দাগায় রাখি। আচ্ছা, জেনারেলি তোমার আমরা এতদিন পর্যন্ত যা পড়ছি, আমি জানি না আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। কোনো কোশ্চেন কি আছে নাকি কারো? আচ্ছা, কোনো কোশ্চেন যদি না না ম্যাম। থাকে তাইলে আমি আটকাবো না। কোশ্চেন থাকারও কথা না, এগুলো জাস্ট পয়েন্ট আকারে। এই জন্যই আমি মানে অনলাইন ক্লাসে রাখছি যে আমি ব্রিফ করলে আশা করি আমি মোটামুটি বুঝাইতে পারবো। এই ম্যাম এই যে স্ট্রাকচারটা, হ্যাঁ, ম্যাম আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন এটা আন্ডারগ্রাউন্ড সাবস্টেশনটা মানে কি ট্রান্সফরমার ছাড়া বাকি যত সুইচ আছে। এখন আমি আসলে সুইচের খুব বেশি নাম তোমাদেরকে বলে পাজল করতে চাই না, কেন আল্লাহ বাঁচালে যেটা বলি আমি সবসময়, যে সামনে যাবা, সিটতে যাবা, প্রোটেকশন পড়বা, ওখানে নাম শুনছো নিশ্চয়ই, SF6 সার্কিট ব্রেকার আছে, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার আছে, শুনছো না? এয়ার জি ম্যাম। ব্লাস্ট সার্কিট ব্রেকার আছে, অয়েল সার্কিট ব্রেকার আছে। এই যে বিভিন্ন সার্কিট ব্রেকার বা PSI প্যানেল, যেখানে মনে করো অনেক লোক বলতে আমি কি বোঝাচ্ছি, ফ্যাক্টরি। একটু তুমি মিউট করে দাও। হুম, ঠিক আছে। অনেক অনেক ইয়ে আছে তোমার, ফ্যাক্টরি। হুম, ফ্যাক্টরি বা এই টাইপের জায়গায় তো অনেক লোকজন চলাফেরা করে, অনেক বেশি লোকজন থাকে, ওখানে ফ্লোর স্পেস কম। তো সেখানে সাবস্টেশনটা উপরে বানায়, অনেক বেশি জায়গা দখল করার চেয়ে ওরা কি করে, একটা আন্ডারগ্রাউন্ডে একটা ফলস লেয়ার দিয়ে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে এই সুইচ গিয়ার, তারপর তোমার এই জেনারেটর, ট্রান্সফরমার ছাড়া বাকি যত ইকুইপমেন্ট আছে সব মাটির নিচে বসানো থাকে। বুঝতে পারছো? তো মাটির নিচে বলতে কাদা মাটির নিচে বসানো থাকে এরকম না। আমি বোধহয় বুঝাইতে পারতেছি না। ওই যে গাড়ির গ্যারেজ থাকে না কিছু বিল্ডিং এর একেবারে নিচে আন্ডারগ্রাউন্ড করে, জি ম্যাম। বুঝছো? এই আন্ডারগ্রাউন্ড কিন্তু মাটি চাপা দিয়ে মাটির নিচে থাকে, ব্যাপারটা কিন্তু এমন না। বুঝতে পারছো কিনা? ওই যে গাড়ির গ্যারেজ থাকে না, যে একদম বিল্ডিংটা হয়তো মাটির উপরে কিন্তু একদম গাড়িগুলো যাওয়ার জন্য একেবারে নিচে দিয়ে চলে গেছে। হুম, ওই বিল্ডিং এর নিচে আলাদাভাবে ফ্লোর করে তোমার গাড়ির গ্যারেজ বানানো হয়েছে। ওই টাইপের সিস্টেমকে বলা হয় আন্ডারগ্রাউন্ড। বুঝতে পারছো? যে তোমার মাটির সাথে যে গ্রাউন্ড ফ্লোর আছে তার নিচে যাইতে হবে, ওই সাবস্টেশনে যাইতে হলে তার নিচে যাইতে হবে। বুঝতে পারছো? ওগুলাকে জি বলা হচ্ছে ম্যাম। আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন। ঠিক আছে। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা, হ্যাঁ, আহ, এইটা আসলে বেসিক্যালি মনে করো আমার কাছে জেনারেটিং স্টেশন আছে, মনে করো চুয়েট। চুয়েট করে কি, নিজেদের একটা পাওয়ার নিজেরাই তৈরি করে। এরও আছে, ড্যাফোডিলেরও আছে। আমি তো চুয়েটের জন্য চুয়েট উদাহরণ মাথায় আসছে। ড্যাফোডিল কি করে, নিজেদের একটা জেনারেটর আছে, জেনারেটর দিয়ে জেনারেশন করে। হ্যাঁ, তাহলে তার তো আর আসলে লম্বা ট্রান্সমিশন নাই আছে, তার আসলে তো জেনারেট হওয়ার সাথে সাথেই এখানেই পাঠায়। তাহলে তার কিন্তু জেনারেটিং স্টেশনের পরেই ডিস্ট্রিবিউশন, তাই না? আমার কথা কি বুঝাতে পারছি? মনে করো এই ড্যাফোডিল বা চুয়েটের ভিতরে চুয়েট যে পাওয়ারটা জেনারেট করে তাকে তো আর দূর পর্যন্ত পাঠান লাগে না, ও ওখানেই জেনারেট করে, তার আশেপাশেই বিল্ডিং গুলা যেগুলো আছে সেখানে পাঠায়। তাহলে তার কিন্তু জেনারেশনের পর পরেই তার কিন্তু আর ট্রান্সমিশন নাই। বুঝতে পারছো? বড় ট্রান্সমিশন নাই তার, কিন্তু তার পরেই কি ডিস্ট্রিবিউশন। তো এইরকম যে সিস্টেম গুলা সেটা দেখো, যে জেনারেশন তো হবে 11 কেবিতে। আমি বলছি কি, এটা যেন সারা জীবনে আমরা না ভুলি, জেনারেশন ভোল্টেজ সবসময় 11 কেবি। সেই 11 কেবি কে জেনারেলি 220 কেবি তে করা হয়, যে স্টেপ আপ সাবস্টেশন দিয়ে। এরপরে দেখো এই যে গ্রিড সাবস্টেশন, সেই 220 কে 66 কেবি করা হয়। 66 কেবি কে আবার এই যে আমাদের 66ও করা হয়, আবার অনেক জায়গায় 33ও করে এই যে আমাদের লেকের কাছে, এটাকে বলা হয় সেকেন্ডারি সাবস্টেশন, যেখানে এই 33কে 11 কেবি বানানো হয়। 11 কেবিতে বানাবার পরে এই যে আমাদের ঘরের কাছে যে পোল মাউন্টেড ট্রান্সফরমার লাগানো, সে আবার ওই 11 কেবিকে কি করে, 440 ভোল্টেজে পরিণত করে। তো অনেক জায়গায় হয়তো 11 কেবি ডিরেক্ট, আমাদের এখানে যে পাশে গার্মেন্টস আছে, ওরা নিশ্চয়ই 11 কেবি ডিরেক্ট নেয়, ওদের সব লোড 440 না, ওদের হয়তো নিচে কোনো বড় মোটর আছে বা এই টাইপের কিছু আছে যারা ওটা 11 কেবি ডিরেক্ট। তাহলে কেউ 11 কেবি ডিরেক্ট চাইলে সেটাও নিতে পারে। আবার আমরা যে এই যে পোলের কাছে একটা ট্রান্সফরমার বসাইছি, সেই ট্রান্সফরমার দিয়ে 11 কেবিকে 440 করেও আমরা ডিরেক্ট লোডের কাছে দিতে পারি। ঠিক আছে কিনা? তাহলে এটা হচ্ছে একটা জেনারেটিং স্টেশন সহ এই যে 25.1 shows block diagram of a typical electrical system indicating the position of অ্যাবভ সাবস্টেশন। হ্যাঁ, এই যে কোথায় কোথায় গ্রিড স্টেশন থাকবে। গ্রিড মানে কি, যেখানে প্রথম বড় বড় সুইচিং গুলা হবে। আচ্ছা, এরপরে সেকেন্ডারি সাবস্টেশনে আসবে, এরপর হচ্ছে সেকেন্ড ডিস্ট্রিবিউশন সাবস্টেশন আসবে। ডিস্ট্রিবিউশন সাবস্টেশন হচ্ছে একেবারে লোডের কাছাকাছি, আমার কাছাকাছি। হুম, এবং আমরা যেটা বলছি দেখো, এই যে সেকেন্ডারি সাবস্টেশন নিজেদের মধ্যে কি আছে, আমরা পড়ছি না ইন্টারকানেক্টেড সিস্টেম, নিজেদের মধ্যে কি আছে, ইন্টারকানেক্টেড হয়ে আছে। কোনো কারণে যদি এই সাবস্টেশনে কোনো ঝামেলা হয়,
তাহলে এই সাবস্টেশনের মাধ্যমেও কিন্তু এই লোডগুলাকে কি করা যাবে, পাওয়ার দেওয়া যাবে। খেয়াল করছো? এই যে এই মেইন জায়গা থেকে এইখানেও পাওয়ার আসতেছে, এখানেও পাওয়ার আসতেছে। আবার এই দুইটা সাবস্টেশন নিজেদের মধ্যে, সাবস্টেশন কিন্তু আচ্ছা ভালো কথা, সাবস্টেশনে কিন্তু কোনোদিন কোনো জেনারেটর থাকে না। সাবস্টেশন কিন্তু পাওয়ার তৈরি করতে পারে না। ও শুধু যেই পাওয়ারটা পাইছে তার ভোল্টেজ লেভেল চেঞ্জ করতে পারে। এটা বললেই কিন্তু একেবারে মানে ভয়াবহ মিস্টেক আনসার হয়ে যাবে। ইচ্ছা করে এক্সটার্নালরা জিজ্ঞাসা করে সাবস্টেশনে কি পাওয়ার জেনারেশন করা যায়? তো অনেকে তো ভাবে যে ট্রান্সফরমার আছে, সুইচ আছে, নিশ্চয়ই জেনারেশনও করা যায়। নো, সাবস্টেশনে কোনোদিন কোনো পাওয়ার, যে পাওয়ার জেনারেশন হবে জেনারেটিং স্টেশনে, এই যে পাওয়ার জেনারেট হবে সাবস্টেশন, পাওয়ার ওখানে কোনো জেনারেটর থাকবে না। ওখানে থাকবে ট্রান্সফরমার, ভোল্টেজ চেঞ্জ করা লাগতে পারে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা লাগতে পারে, পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ করা লাগতে পারে। ওখানে কোনো পাওয়ার তৈরি হবে না। ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। তাহলে একটু 25.1 ডায়াগ্রামটা একটু আমরা মার্ক করে রাখি। ঠিক আছে? আমি কিন্তু টপিক নাম্বার গুলো একটু বলতেছি। আচ্ছা, এইখানের এইটা, এই যে একটু, হ্যাঁ? এটা একটা ছবি, আছে ছবি। মনে হইতে পারে যে ম্যাডাম এই ছবি দেখাচ্ছেন, এটাই কি তোমাদের কথায় যেটা পরীক্ষায় আঁকতে হবে? না, এটা পরীক্ষায় আঁকতে হবে না। আমরা কোন পাওয়ার সিস্টেম, কোন ইয়াকে ডিজাইনে যতই বলি কেন, সেটাকে আমরা সবসময় ডায়াগ্রাম নিয়েছি। হ্যাঁ? ওয়ান লাইন ডায়াগ্রাম মানে একটা লাইনই দেখবো, সেখানে কিছু কোঅর্ডিনেট দিয়ে বলবো। এই 12.2 বলি আর এই যে 12.3, হ্যাঁ? এই জিনিসগুলো আমরা দেখবো আর 25.7 দেখবো। তোমাদের মানে যেহেতু ডায়াগ্রাম, মানে আমি আসলে এটা নিজের সাথে দেখাচ্ছি, নিজের সাথে দেখাচ্ছি কেন, আমি চাই না যে আমার স্টুডেন্ট কোথাও এই কাছাকাছি সময়ে যে পাওয়ার সিস্টেম পড়া শুরু করছে, টিচাররা জিজ্ঞাসা করলো সাবস্টেশন সম্বন্ধে জানো? না, আমরা তো শুনি নাই, এই কথাটা যাতে না বলো সেজন্য। বাট আমরা এইটাকে সিলেবাসে ইনক্লুড করবো না। তাহলে আমাদের এই সাবস্টেশন চ্যাপ্টার থেকে আসলে সিলেবাসে আমরা কি ইনক্লুড করবো? 25.1 সাবস্টেশন কাকে বলে, তার ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা কি কি। 25.2 ক্লাসিফিকেশন অফ সাবস্টেশন, হ্যাঁ, আরেকটা টপিক আমরা একটু অনলাইনে পরে দেখবো। এরপরে 25.3 আউটডোর ইনডোর সাবস্টেশন। আর এই ফিগারটা 25.1, হ্যাঁ, এটা হচ্ছে একটা টিপিক্যাল মানে সাবস্টেশন কোথায় কোথায় যে থাকে তাদের নামকরণ গুলা কি হয়। প্রথমে স্টেপ আপ ট্রান্সফর্ম সাবস্টেশন, তারপরে এটাকে বলা হয় গ্রিড সাবস্টেশন। গ্রিড থেকে আবার জায়গায় জায়গায় যখন আসে তখন সেটাকে বলা হয় সেকেন্ডারি সাবস্টেশন। সেকেন্ডারি সাবস্টেশন থেকে যখন একদম লোডের কাছে চলে আসে, মানে আমার আমার বাসা পর্যন্ত চলে আসে, তখন তাকে বলা হয় ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। টিপিক্যাল একটা সাবস্টেশনের যে ডায়াগ্রাম সেটা। তো একটু আগে যেহেতু তোমাদের কিছু কনফিউশন হচ্ছিল, এই জন্য খালি দেখাবো। এই যে পোল পোল মাউন্টেনটা দেখছো, যে একটা জাস্ট পোলের মধ্যে জাস্ট একটা ট্রান্সফরমার বসানো, আর কিচ্ছু নাই কিন্তু। আর এদেরকে এটা কি একটু পরে আসতেছি। পোল মাউন্টেন মানে কি, একটা পোল, পোলের গায়ে শুধু এই যে কি করা, ট্রান্সফরমারটা বসানো। আর ট্রান্সফরমারের সাথে এখানে দেওয়া আছে ওসিবি। ওসিবি মানে হচ্ছে অয়েল সার্কিট ব্রেকার। এটা সামনে গেলে পড়বা, অয়েল সার্কিট ব্রেকারও থাকতে পারে, এসএফসি সার্কিট ব্রেকারও থাকতে পারে। আর এই যে দেখো ট্রান্সফরমারে আর ওয়াই বি লাইন আসছে, ট্রান্সফরমার থেকে আবার আর ওয়াই বি লাইন বের হয়ে গেছে। কথাটা বোঝা গেছে কিনা? ফিউজ আছে, ওই যে বললাম সাবস্টেশন মানেই কিন্তু ভোল্টেজ লেভেলও আপ ডাউন হবে। আর ফিউজ, কোনো সমস্যা হলে যেন ফিউজ পুড়ে গিয়ে ট্রান্সফরমারকে লোডের থেকে ডিসকানেক্ট করে দেয়, সেই ব্যবস্থাও থাকবে। ঠিক আছে কিনা? আর উপরে আছে লাইটিনিং অ্যারেস্টার। আজকের দিনে অল্প করে জেনে রাখো, সামনে এটা নিয়ে অনেক ডিটেলস করবা ইনশাল্লাহ। লাইটিনিং অ্যারেস্টার হচ্ছে বজ্রপাত থেকে প্রোটেকশন দেওয়ার জন্য যেটা ব্যবহার হয়, সেটা বলা হয় লাইটিনিং অ্যারেস্টার। বজ্রপাত আসলে যেন এই ট্রান্সফরমারে কোনো ক্ষতি না করে, আগে যেন এর কাছে আসে, সেটাকে বলা হয় তোমার লাইটিনিং অ্যারেস্টার। একটু আগে আন্ডার সাবস্টেশনকে, এই যেটা বললাম যে গ্রাউন্ড লেভেল ট্রান্সফরমার উপরেও থাকে, বাট ট্রান্সফরমার সুইচ গিয়ার পুরাটা গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেল মানে আমরা একতলায় আসি, তার নিচে আলাদাভাবে যে গ্যারেজের মতো করে যে নিচে গাড়ি পাঠায় দেয়, সেভাবে নিচে গিয়ে তোমার আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন। হ্যাঁ, ট্রান্সফরমার সুইচ গিয়ার এগুলো সব গ্রাউন্ড, মানে মাটির নিচে। মাটির নিচে মানে মাটি চাপা না, মাটির নিচে আবার একটা রুম করে সেই রুমের ভিতরে রাখা আছে। ঠিক আছে কিনা? তাইলে সেটাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড। আর এইখানে একটা সাবস্টেশনে কি কি ইকুইপমেন্ট থাকে তার অনেকগুলা ছবি আছে, কিন্তু আমরা এটা সিলেবাসে ইনক্লুড করতেছি না। কেন? কারণ আমি যে বললাম, তোমাদের কপাল খারাপ থাকলে, আমি তো প্রোটেকশন পড়াই, কপাল খারাপ থাকলে দেখা যাবে যে আমি আবার তোমাদেরকে প্রোটেকশন পড়াচ্ছি। তো তখন ইনশাল্লাহ যদি এরকম সুযোগ হয়, ওইখানে আমরা অয়েল সার্কিট ব্রেকার, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, লাইটিং অ্যারেস্টার, এই জিনিসগুলো তখন দেখবো এবং তখন তার ডায়াগ্রাম গুলো দেখবো। আপাতত এই জায়গা থেকে আমরা শুধু দেখবো হচ্ছে সাবস্টেশন আর সাবস্টেশনের প্রকারভেদ। আর
আরেকটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব। এটা একটু হুম একটা ওয়ার্ড একটু দেখি, একটা বলা হয় যে জিআইসি সাবস্টেশন। ভালো সম্ভাবনা আছে যে তোমরা পাওয়ার সিস্টেম প্রোটেকশনে পড়ার আগেই হয়তো নেক্সট সেমিস্টারে, এই সেমিস্টারে আমি জানি না সুযোগ হবে কিনা, যদি সুযোগ হয় প্রেজেন্টেশনের শেষ দিনে আমরা পারলে সব ব্যাচ মিলে দুইটা দুইটা সেকশন মিলে আমাদের এই মানে সাবস্টেশনটা ভিজিট করে আসবো আর কি। তো এখন আসলে গিয়ে যতটুকু বুঝবা পাওয়ার সিস্টেম একটু বেশি বুঝবা, কারণ অনেকগুলা ইকুইপমেন্টের নাম তখন চিনবা, তো তখন আলো দেখলে বুঝবা। বাট এই সাবস্টেশনের একটা নাম ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে এটা ডকুমেন্টটা পাঠিয়ে দিব, বিএসসিতে পরে শেয়ার করে দিব, যেটাকে বলা হয় জিআইসি সাবস্টেশন। হ্যাঁ, জিওম্যাগনেটিক্যালি ইনডিউস কারেন্ট। এত বেশি ভোল্টেজ কারেন্ট মাটির উপরে রাখা আছে, সেই মাটিতে আবার অনেক চার্জ। ব্যাপারটা একটু কেমন না? এই যে এত ভোল্টেজ, এত ট্রান্সফরমার, এত হাই কারেন্টের হাই পাওয়ারের লাইন সব মাটির উপরে রাখা আছে, যেখানে আমরা জানি যে মাটিতেই কাজ। হুম এবং তোমার সারাক্ষণ আউটডোর সাবস্টেশন মানে কি, সারাক্ষণ সূর্যের আলো, মানে সারাক্ষণ হিটের মধ্যে আছে। বুঝতে পারছো কিনা? সারাক্ষণ হিটের মধ্যে আছে। তো আমরা তো এটা আহ, না বুঝলেও হালকা হালকা আপাতত বুঝতে পারি যে হিটের কারণে কিন্তু সব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের পারফরমেন্সে কিন্তু কি হয়, প্রবলেম হয়। ঠিক আছে কিনা? বিভিন্ন ধরনের প্রবলেম হয়, ডিস্টরশন হয়, পটেনশিয়াল ড্যামেজ। হ্যাঁ, অনেকক্ষণ ধরে একটা ট্রান্সফরমার বা একটা ওয়্যার হিট, সোলার ফ্লেয়ার, যে সোলার স্টর্মের ভিতরে আছে, দেখা যায় যে রিএক্টিভ পাওয়ারের পরিমাণ বেড়ে যায়, হারমোনিক ডিস্টরশন টাইপের হয়, হারমোনিক ডিস্টরশন অনেকগুলো তৈরি হয়। আর যেটা ইম্পর্টেন্টলি হয় সেটা হচ্ছে পটেনশিয়াল ড্যামেজ অফ ইকুইপমেন্ট। এই আহ, এত ম্যাগনেটিক্যালি তুমি যেখানেই বড় তার আমরা জানি কি, যেখানেই কারেন্ট ফ্লো হবে তার চারপাশে এসি কারেন্ট ফ্লো হবে, তার চারপাশে অনেক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এখন তুমি গ্রাউন্ডের এত কাছাকাছি বা সাবস্টেশনের এত কাছাকাছি নিচ্ছ, দেখা যায় যে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাচ্ছে, তাহলে ওখানে কিন্তু এমনি অনেক কারেন্ট থাকে। তো আমি আবার বলি যে আল্লাহ বাঁচালে যদি চাকরি করো, পাওয়ার প্ল্যান্টে চাকরি করো, সাবস্টেশন কিন্তু ঢুকতে গেলে অনেক কাহিনী করে ঢুকতে হয় প্রোটেক্টিভ। কারণ সাবস্টেশনে তুমি দেখতেছো মাথার উপরে তার, তুমি দেখতেছো দূরে ট্রান্সফরমার, কিন্তু চারপাশে কিন্তু একটা কারেন্ট তৈরি হয়ে আছে। হুম এবং যারা, আমি তোমার বলছিলাম মনে হয় যে করোনা সাবস্টেশনে পাওয়ার দিয়ে যাওয়ার সময় বা একটা টিপো কন্টিনিউ আওয়াজটা হচ্ছে, একটা পাওয়ার ঢুকলে মাথা হয়ে যাবে কন্টিনিউয়াস, ওখানে একটা মানে নকিং। কেন? কারণ সব ইনস্টলেশন আছে, সব তার, সব তুমি ট্রান্সফরমারের ব্যাপারটা এমন না। এত হাই ভোল্টেজ, এত হাই কারেন্ট সেখানে যাচ্ছে। হুম সব ওয়্যার, সব লাইট, তাহলে চারপাশে কিন্তু কি হয়ে আছে, ফ্লাকচুয়েটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে আছে। তার মানে চারপাশে কিন্তু কারেন্ট তৈরি হয়ে আছে, চারপাশে কিন্তু কারেন্ট তৈরি হয়ে আছে। এই যে কারেন্ট তৈরি হয়ে আছে, তুমি কিন্তু এটার ভিতর দিয়ে যখন হাঁটবা চাইলেই তুমি করতে পারবে না। এত সহজে হাঁটতে পারবে না, তোমার কিন্তু চার্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলতে কিনা? এটা কনসার্ন নিয়ে ডিজাইন করতে হয়। তো ডিজাইন করার জন্য ইলেকট্রিক্যাল দিক থেকে ডিজাইন করতে গেলে তো বাঁচার কোনো উপায় নেই, বাঁচার একটাই, জায়গায় জায়গায় গ্রিডিং করো। আমার কথা বুঝতে পারি? যে কোনো জিনিস আমাদের গায়ে শর্ট সার্কিট, আমাদের গায়ে যাতে কারেন্টটা না যায়, তার থেকে বাঁচার উপায় কি, যে তাকে একটা তার দিয়ে মাটির সাথে কানেক্ট দাও, যে বাইরে যদি কোনো কারেন্ট থাকেও ওই ইফেক্টটা যেন ইকুইপমেন্টের উপরে না পড়ে বা আমার উপরে না পড়ে। সব কি হয়ে যায়, এই যে গ্রাউন্ডিং বা এই যে ট্রান্সফরমার গ্রাউন্ডিং যা আছে। তো তোমরা পাওয়ার প্ল্যান্টে গেলে বা কোথাও গেলে দেখবে জায়গায় জায়গায় পাথর দেওয়া আছে, জায়গায় জায়গায় তোমার লাইন মাটিতে দেওয়া আছে, যাতে চারপাশে কোনো ওটার ইফেক্ট না থাকে, সবই যেন কি হয়ে যায়, কি মানে কোনো কারেন্ট যদি ওখানে লিকেজ কারেন্ট সামান্য চলেও আসে, সে যেন গ্রাউন্ডে চলে যায়, ওইখানে হাঁটা ব্যক্তি বা ওইখানে থাকা কোনো ইকুইপমেন্টকে যেন এটা ইফেক্ট করতে না পারে। ঠিক আছে? উম আমি একটু দেখতেছিলাম যে এই যে এই যে এই ছবিটা তোমাদের জন্য একটু বের করে রাখছিলাম। এই যে দেখছো, ওই যে ওইখানকার জায়গা বা কাছাকাছি জায়গাগুলোতে কিন্তু কি করা আছে, গ্রাউন্ড করা আছে, এবং কাছাকাছি জায়গাগুলোতে পাথর ফেলে রাখে। বুঝতে পারছো? যাতে হিট, ঠিক আছে কিনা, হিটের কাহিনী ওখানে যাতে কম হয়, এবং মানে তোমার তোমার যে গ্রাউন্ড আর তার মাঝখানে যেন একটা ইনসুলেশন থাকে। হ্যাঁ, চাইলেও যেন তোমাকে ওখানে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড টাইপের কিছু থাকেও, এখানে লিখছে দেখো যে GIS2 যেখানেই আছে, সেখানে কি হবে, কিছু কারেন্ট, কিছু ইফেক্ট কিন্তু থাকবে। তো চেষ্টা করা হয় যে যাতে ওইটার ইফেক্ট তোমার উপর না পড়ে। আর যারা এই যে সাবস্টেশনের ভিতরে ঢুকে তারা কিন্তু প্রপার
প্রপার ইনসুলেশন নিয়ে হাতে গ্লাভস গ্লাভস এই সেই নিয়ে দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয়। চাইলেই সাবস্টেশন সব কিন্তু আটকানো, সবই ভিতরে ভিতরে, কিন্তু চাইলে যে তুমি একেবারে ভিতরে খুব আরাম করে হাঁটতে পারবা ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, সব জায়গায় জায়গায় ইনসুলেশন, কারণ না চাইতেও এই চারপাশে কি হয়ে আছে, অনেক চার্জ তৈরি হয়ে আছে, এগুলো যেন তোমাকে ইফেক্ট না করে সেই জন্য সিস্টেমটা কি করা থাকে, অনেক বেশি গ্রাউন্ডিং করা থাকে, গ্রাউন্ডিং করা থাকে। ঠিক আছে, দেখো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কোশ্চেন না থাকলে যারা নোট ডাউন করছো তারা একটু ক্লাসের বাকিদের সাথে শেয়ার করে দিও। আহ, আমি একটু শেয়ারিংটা ক্লোজ করি। আচ্ছা, আমি